দখলদার বাহিনীর বিরুদ্ধে চরম প্রতিশোধ নিল প্রতিরোধকামী সেনারা। বন্ধুরা, এখানে অর্থাৎ রাফায় অভিযানকালে প্রায় ১৯ জনের মতো সাধারণ মানুষকে মেরেছিল দখলদার বাহিনী। আর তার চরম প্রতিশোধের জন্য পূর্ব থেকেই ফুঁসছিল মূলত প্রতিরোধের সেনারা। তারা এমন ধরনের আক্রমণ চালিয়েছে বন্ধুরা, সর্বশেষ সংবাদ অনুযায়ী ৫ই মে এক হামলায় ৩ জনের মতো দখলদার সৈন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পরপারে চলে গেছে। বন্ধুরা, এর বাইরে আহত হয়েছে আরও বহু। এই আঘাত সহ্য করার মতো নয়, তাই দখলদার বাহিনীর যে নেতারা রয়েছে তারা প্রচণ্ড মাত্রায় ক্ষেপেছে। বাংলা কথা হলো, আমাদের মন চায় আমরা ওদের মারব, ওরা কেন আমাদের একজনকে মারবে? আর ৩ জনের মতো প্রশিক্ষিত সেনা ঘাপান খাইয়ে মরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে মূলত দখলদার দেশটির প্রধানমন্ত্রীর মাথায় এখন ঘুরপাক খাচ্ছে যে আমি তো কেলানির পর কেলানি খাচ্ছি, জনগণকে কিভাবে বোঝাবো। আমি তো বলেছিলাম ৬ দিনে সব কিছুর সমাধান হয়ে যাবে। এখন ৬ মাস চলে যায়, ৭ মাস গেল, ৭ মাস পড়ে যায়, ৮ মাসে পড়তেছে। তারপরেও তো আমাদের মরণ কেউ থামাতে পারছে না। ওরা মনে করে ওদের জীবনের মূল্য আছে, সাধারণ প্যালেস্টাইনদের জীবনের কোনো মূল্য নাই। এই জন্য মূল্য আছে আর মূল্য নাই, এই দোটানার মাঝে পড়ে যে ব্যাপারগুলো ঘটে, ওদের কয়েকজন মরলে প্রচণ্ড মাত্রায় উত্তেজিত হয়ে খ্যাপাটে মোটামুটি হায়নার মতো তারা সাধারণ নিরস্ত্র প্যালেস্টাইনের উপরে ঝাঁপিয়ে পড়ে, যেটি কোনোভাবেই সাধারণ মানবাধিকার এবং আইনের শাসন বা আইনের পরিপন্থী নয়। জেনেভা কনভেনশনকে বুড়ো আঙুল দেখিয়ে মূলত যারা প্রতিদিন যুদ্ধ অপরাধের বিরুদ্ধে কথা বলে, মানবাধিকারের কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, এইগুলো এক প্রকার ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এতদিন পর্যন্ত এই দখলদার দেশটি যে কর্মকাণ্ডগুলো মধ্যপ্রাচ্যের বুকে করছে, এর কোনটি জেনেভা কনভেনশন বা যুদ্ধ অপরাধের আইনের সাথে সঙ্গতিপূর্ণ? অন্য কোনো দেশ করলে তারা এরপরে হাজারে হাজারে নিষেধাজ্ঞার মাধ্যমে উল্টাপাল্টা কাজ করে এমন একটা পজিশন করত, কেমন যেন পৃথিবীব্যাপী মানবাধিকার ওরাই রক্ষা করে বেড়ায়। বন্ধুরা, এগুলো দেখলেও গা জ্বালা ধরে, শুনলে হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু চরম বাস্তবতা হচ্ছে এটা। মানবাধিকার, শিশু অধিকার, নারী অধিকার, এগুলো আসলে বাস্তব কোনো কথা নয় ওদের কাছে। এগুলো হচ্ছে এক প্রকার নিজের স্বার্থে ব্যবহার করার অস্ত্র। আপনার সাথে বনে নাই, আপনার মানবাধিকার ঠিক নাই, আপনার নারীর অধিকার ঠিক নাই, শিশুর অধিকার ঠিক নাই, শ্রমিকের অধিকার রক্ষা করতেছেন না, কিন্তু আপনি আন্দোলনের সুযোগ দেন না, আপনি বাক স্বাধীনতার সুযোগ দেন না। তাহলে আমার প্রশ্ন, এখন যে বর্তমানে আন্দোলনগুলো চলতেছে আপনার আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এখানে কোন ধরনের বাক স্বাধীনতার সুযোগ দেওয়া হচ্ছে? আপনি সারা বিশ্বে তারা যে ধরনের বাক স্বাধীনতা পায় বা বিশ্বব্যাপী আন্দোলনের সূত্রগুলো মিলাই দেখেন, এতদিন পর্যন্ত আন্দোলন হয় নাই, তাই তাদের প্রকৃত চেহারাটা দেখতে পারেন নাই। এবার সমগ্র তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তারা ছেলেগুলো বা সেখানকার স্টুডেন্টগুলো তারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এখন তারা প্রকৃত ন্যায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে এদের মুখোশটা খুলে গেছে। এরা এখন যেভাবে দমন পীড়ন করতেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার পক্ষে এবং ইসরায়েলকে সামরিক সমরাস্ত্র সরবরাহ করার বিপক্ষে। বন্ধুরা, যে সকল ইউনিভার্সিটির, ইসরায়েলি বিভিন্ন ইউনিভার্সিটি এবং সামরিক বাহিনীর সাথে সম্পর্ক রয়েছে, তাদের সেই সকল দাবির মুখে বাইডেন সরকার আসলে কি করছে? প্রচণ্ড মাত্রার শক্তি প্রয়োগ করে অনেকের হাড়গোড় ভেঙে দিচ্ছে, অনেকের ছাত্রত্ব বাতিল করছে। মানে বাক স্বাধীনতা, এটাকে আপনার রক্ষা করা বলে। আপনি যখন কোনো সমস্যার ভিতরে পড়বেন বা আপনার সামনে যখন এই বিষয়গুলো আসবে, তখন বোঝা যাবে আপনি কতটুকুন বাক স্বাধীনতা রক্ষা করেন, কতটুকুন সাংবাদিকের অধিকার রক্ষা করেন, কতটুকুন ছাত্রের অধিকার রক্ষা করেন, আর কতটুকুন ইসলাম ফোবিয়া বা এগুলো যাতে না হয় তার অধিকার রক্ষা করেন। এখন আপনার পরীক্ষা চলতেছে। এই পরীক্ষায় আপনাদের কাছে কি মনে হয়, সারা আমেরিকার যে ইউনিভার্সিটিগুলোতে চরম রকমের আন্দোলন হচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য, প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য, সেই ব্যাপারটি কিভাবে মোকাবেলা করছে মার্কিন প্রশাসন? এটি কি আপনাদের কাছে তাদের কথার সাথে কাজের মিলে? অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। বন্ধুরা, আমি শুধু বাস্তব বিষয়গুলো তুলে ধরতে চেয়েছি, আমি কিছু প্রশ্ন করেছি এবং এই ব্যাপারে আমেরিকাও সম্ভবত প্রশ্নগুলোর সঠিক উত্তর তারা দিবে না, কারণ যখন তারা কেসকি খায় তখন এই ধরনের বিষয়গুলো এড়াইয়া যায়। সুতরাং ব্যাপারগুলো এক প্রকার সত্যিকারের ভণ্ডামি, এটি হয়তো আপনারা বুঝতে পারছেন। এই মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, যুদ্ধ অপরাধ, ডেমোক্রেসি, শ্রমিক অধিকার, আসলে এর সাথে বাস্তবতার কোনো মিল নাই। এর সাথে টোটালি মিল হচ্ছে নিজ দেশের স্বার্থ উদ্ধারের।
যখন বাংলাদেশের কাছ থেকে কোনো স্বার্থ উদ্ধার করতে হবে, যখন অন্য দেশের কাছ থেকে কোনো স্বার্থ উদ্ধার করতে হবে, মধ্যম উন্নত দেশগুলো যখন তাদের সাহায্য প্রার্থী, যখন আমাদের মতো দেশগুলো তাদের সাহায্য প্রার্থী, তখন তারা একটার পর একটা শর্ত চাপাই দিয়ে বলে ইসরায়েলকে স্বীকৃতি দাও, একে ও করো, ওকে ও করো, তোমার গণতন্ত্র ঠিক হচ্ছে না। শ্রমিকের উপরে মানে অনধিকার চর্চা করা হচ্ছে। শ্রমিকের অধিকার রক্ষা করা না করার কারণে মূলত তারা আমাদের জিএসপি সুবিধা নিয়ে গেছে। আবার হুমকি দিচ্ছে যে শ্রমিকের অধিকার এখানে রক্ষা না করা হলে পরবর্তীতে অন্য কোনো কাহিনী ঘটতে পারে। আসলে সব কিছুর মূল হচ্ছে কেন আমরা স্বাধীনভাবে চলার চেষ্টা করছি, কেন আমরা তাদেরকে 3 বেলা হুজুর 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 করি না। এগুলো হচ্ছে দুঃখ, মনে কষ্ট। কেন বাংলাদেশ তার অর্থনীতি এবং সামরিক নীতি ভূরাজনৈতিক ক্ষেত্রে একটি স্বতন্ত্র পলিসি বা একটি ব্যালেন্সিং পরিস্থিতি গ্রহণ করতে যাচ্ছে। আর এই ব্যালেন্সিং পলিসিটি কাদের মধ্যে হচ্ছে? ভারত, চীন এবং আমেরিকা সকলের সাথেই। বাংলাদেশ এমন একটি পজিশনে যাবে না যেখানে চীন তাকে ছুঁড়ে ফেলে দেয় বা বাংলাদেশ চীনকে ছুঁড়ে ফেলে দেয়। কারণ চীনকে দরকার আছে বাংলাদেশের, তার অর্থনৈতিক উন্নয়ন, তহবিল যোগান এবং তার সামগ্রিক যে সকল আমদানি, তার গার্মেন্টস সেক্টরের কাঁচামাল আমদানি করার জন্য এবং সেটি ব্যবসাজনক বা লাভজনক উপায়ে আমদানি করার জন্য পৃথিবীতে এখনও চীনের বিকল্প কোনো দেশ বাংলাদেশ হয় নাই, বাংলাদেশের জন্য তৈরি হয় নাই। বাংলাদেশ চীন থেকে মূলধনী যন্ত্রপাতি ক্রয় করে বাংলাদেশের নিজের স্বার্থে, এটি আমার মনে করি চীনের সাথে না। ভারত থেকে আমরা বিভিন্ন জিনিস আমদানি করি, অবশ্যই এখানে আমাদের স্বার্থ রয়েছে, কারণ কিছু ভৌগোলিক অবস্থান রয়েছে। বন্ধুরা, সব কিছু অনেকে ঠিক করে দিতে পারে, কিন্তু প্রতিবেশী আপনি নিজ হাতে ঠিক করে দিতে পারবেন না। আর এমনভাবে প্রতিবেশী এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক মেনটেন করা উচিত যেটি আপনার অর্থনৈতিক এবং আপনার সামগ্রিক কৌশলগত ব্যাপারগুলোকে স্থিতিশীল রাখে। বন্ধুরা, তাই আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমেরিকা যে কাহিনীগুলো ঘটায় বা যে কথাগুলো বক্তব্যগুলো বাংলাদেশের মতো দেশগুলোর উপরে চাপিয়ে দেয়, এটা কতটা বাস্তবসম্মত? এটা কি তাদের কথার সাথে কাজের মিল আছে কিনা? কিন্তু আমেরিকার বর্তমান ব্যাপারটি অবলোকন করলে এর কোনো মিলই আপনি পাবেন না। যাই হোক, বর্তমানে আমেরিকার যুবক সমাজ যে আন্দোলন শুরু করেছে, এটির মাধ্যমে কি প্রমাণিত হয় আপনি একটু বলেন তো। বন্ধুরা, এই ব্যাপারটি দারুণ একটা বিষয় আছে এখানে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমি আপনাদের বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে এই বিষয়গুলো আপনারা বুঝতে চেষ্টা করবেন। বন্ধুরা, এখন যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, এরা এক সময় আমেরিকার নীতি নির্ধারণী পর্যায়ে ক্ষমতা আসবে। বর্তমানে আমেরিকায় যারা লাখ লাখ মানুষ, লাখ লাখ ছাত্র, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, যারা বর্তমানে এই যুব সমাজ এই আপনার স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে বিভিন্ন প্লাকার্ড বা নেতৃত্ব বা বিভিন্ন আন্দোলন করছে, আপনি নিশ্চিত থাকেন কয়েক বছরের মধ্যে এরাই আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী লেভেলে আসবে। সুতরাং অবশ্যই পরিবর্তন ঘটবে, অবশ্যই আশার আলো আছে। একটা কথা বলে যেতে চাই বন্ধুরা, মার্কিন মুলুকে এই ধরনের ছাত্র আন্দোলন হয়, কানাডায় হচ্ছে, ইউরোপ হচ্ছে, আমেরিকায় হচ্ছে, তারপরে বিভিন্ন দেশে হচ্ছে, কিন্তু যেখানে হামলাগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের যে প্রভাবশালী 4-5টি মুসলিম কান্ট্রি রয়েছে, তাদের সাধারণ মানুষ এই ব্যাপারে কি কথা বলতে পারে না? প্রায় 70 বছর ধরে সাধারণ প্যালেস্টাইনরা যে আপনার নির্যাতিত হচ্ছে, তাদের পক্ষে কি এই সৌদি আরবের সাধারণ মানুষের টনক নড়ে না? সংযুক্ত আরব আমিরাতের সাধারণ মানুষের টনক নড়ে না? শুধুমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাউলের ভাত আর পৃথিবীতে মোট যত খাবার অপচয় হয় তার 50% খাবার অপচয় করে এই সৌদি আরব এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানুষ। অর্থাৎ এই খাবার অপচয়ের মাধ্যমেই আপনার মানে এভাবেই পৃথিবী চলে যাবে। কোনো সেন্সরনেস, কোনো অবজ্ঞা, কোনো সাধারণ প্রতিরোধ এগুলো আপনাদের মধ্যে নাই। স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে সমগ্র মার্কিন মুলুকে বিক্ষোভ হতে পারে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী মুসলিম দেশগুলোতে কেউ কিছু লিখলেই তাকে আটকায়, সেখানে কিছুই হয় না, মানুষ কিছুই জানে না। সুতরাং এই ধরনের মনোভাব নিয়ে যারা মুসলিম দেশের নেতা হতে চায়, বন্ধুরা, তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আরও কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটি শুধুমাত্র সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।